Presented by Opson Inpharma. ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ COPD রোগটির সঙ্গে খুব একটা পরিচিতি না থাকলেও দেশে প্রায় 1 কোটি মানুষ এ রোগে আক্রান্ত। হাঁপানি বা অ্যাজমার সঙ্গে এর পার্থক্যটা উপসর্গ আর চিকিৎসায়। ক্রনিক ব্রঙ্কাইটিস আর এমফাইসিমা এই দুটি মিলেই হচ্ছে আমরা COPD, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এর নামে যেটা ব্যাখ্যায়িত সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী একটি রোগ যা ধীরে ধীরে শ্বাসনালীকে বা শ্বাসযন্ত্রকে এই বাতাস বা বায়ু গ্রহণ এবং ছেড়ে দেওয়ার যে বাধাগ্রস্ততা তৈরি করে এবং এটা ফুসফুসকে আক্রান্ত করে। ধীরে ধীরে ফুসফুসটি দুর্বল হয়ে যায়। কফ কিংবা কাশি হলে হেলাফেলা নয়, প্রয়োজন নিয়মিত এর পরীক্ষা নিরীক্ষা। সময়ের 1 ফোঁর আর অসময়ের 10 ফোঁর প্রবাদের মতোই অবহেলার মাসুলটাও এ রোগে গুনতে হয় চড়া দামেই। দীর্ঘস্থায়ী কিছু রোগ যেমন হার্টের রোগ, তারপর প্রেশার, এসব যদি না থাকে তাহলে কোনো মানুষ যদি বলে বা উপলব্ধি করতে পারে তার শ্বাসকষ্ট হচ্ছে, একটুতে সে হয়রান হয়ে যাচ্ছে, বেশি দূর পর্যন্ত হাঁটতে পারছে না, আগে যেরকম সে সিঁড়িতে উঠতে পারতো বা অনেক জোরে হাঁটতে পারতো, সেটা যদি মনে করে যে সেটা ব্যত্যয় ঘটছে তার জীবনে, দৈনন্দিন জীবনে, একটা কথা শ্বাসকষ্ট। 2 নম্বর কথা হচ্ছে কিছু প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। যদি দেখা যায় প্রাথমিক চিকিৎসা গ্রহণের পরেও তার কাশি ভালো হচ্ছে না কিংবা দিনে দিনে তার শ্বাসকষ্টের পরিমাণটা আরও বাড়ছে, বিশেষ করে একটু হাঁটতে গেলেই বা পরিশ্রম করতে গেলেই বা সিঁড়ি উঠতে গেলে শ্বাসকষ্ট বাড়ছে, পাশাপাশি যদি দেখা যায় যে মাঝে মাঝে তার বিভিন্ন সংক্রমণের কারণে তাহলে যে কাশির সঙ্গে কফ তৈরি হওয়া এবং জ্বর তৈরি হওয়া, জ্বরের আক্রান্ত হওয়া, তখন বুঝতে হবে যে সে COPD রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে এইসব লক্ষণ যদি প্রাপ্তবয়স্ক 40 ঊর্ধ্ব কোনো ব্যক্তির থাকে, আর যদি সেই ব্যক্তিটি ধূমপায়ী হয়ে থাকে কিংবা এমন একটা পরিস্থিতিতে কাজ করে যেখানে দূষিত বাতাস তাকে গ্রহণ করার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি থাকে, প্রতিরোধ করার মতো একটা রোগ। এই রোগটি অবশ্যই প্রতিরোধ করা যায় এবং একবার যার COPD হয়ে যাবে সেটা সম্পূর্ণরূপে যে চিকিৎসা ভালো হয়ে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। চিকিৎসা দিয়ে তাকে ভালো রাখা যাবে। জন্মগত ত্রুটি না থাকলে সাধারণত মধ্য বয়সে বা বৃদ্ধ বয়সে এর প্রকটতায় ভোগেন রোগীরা। প্রায় 90% মানুষের COPD হয় ধূমপানের কারণে। যদিও দেশের গ্রামের নারীদের একটি বড় অংশ COPD-তে আক্রান্ত হচ্ছেন শুধুমাত্র জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে। এই যিনি ধূমপায়ীর কাছে থাকার কারণে তাদের সেই ধূমপানের যে বিশুদ্ধ বাতাসের পরিবর্তে তারা যেহেতু দূষিত বাতাস, কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাতাস গ্রহণ করছে, তারাও সমপর্যায়ে এই COPD রোগে ভুগতে পারে। এই আশঙ্কাটা থেকেই যায়। দিনে দিনে এই আক্রান্তের হার বাড়ার কারণ হচ্ছে এখন ধূমপানের কিছু গোষ্ঠীতে ধূমপান করা প্রবণতা কমছে, কিন্তু এখন নতুন প্রজন্মের অল্প বয়স থেকে ধূমপান করার আসক্তিটা বেড়ে যাচ্ছে। 1, 2 হচ্ছে আবার বায়ু দূষণ। আমাদের এই উন্নয়নের যে এখন যে দিক শুরু হয়েছে, সেই উন্নয়নের একটা প্রয়াস হিসেবে বিভিন্ন কলকারখানা বা বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। ইন্ডাস্ট্রি থেকে নির্গত যে দূষিত উপাদান বাতাসের সঙ্গে মিশেছে, তারা কিন্তু এই রোগী বাড়ার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখছে, যার ফলে দেখা যাচ্ছে যে দিনে দিনে এই COPD রোগীর সংখ্যা বাড়ছে। যে COPD যেহেতু দীর্ঘস্থায়ী একটি রোগ, দিনে দিনে ফুসফুসকে সংক্রমণের মাধ্যমে ফুসফুসের কার্যক্ষমতা নষ্ট করে ফেলছে, সঠিক চিকিৎসা ব্যবস্থাপনা আওতায় সবাই আসতে পারছে না, এই জন্য তাদের মৃত্যু ঝুঁকির হারও বেড়ে যাচ্ছে। গবেষণা বলছে দেশের 40 বছরের বেশি বয়সী মানুষের 21% ভুগছেন COPD-তে, যাদের 62% ধূমপায়ী, আর বছরে প্রায় 63,000 মৃত্যু এ রোগেই। কাজের পরিবেশে বায়ু দূষণের যে ব্যাপারটা থেকে সেটাকে লাঘব করতে হবে বা মিনিমাইজ করে আনতে হবে। এটা একটা ইন্ডাস্ট্রিয়াল বিধিতে আনতে হবে, যাতে করে সেখানে যারা কাজ করছে বা তার বাইরে যারা বসবাস করছে তাদের যেন বায়ু দূষণের কারণে COPD রোগ না হয়। প্রত্যন্ত অঞ্চলেও এটি জনসচেতনতা তৈরি করতে হবে যে আমরা সেই সব জ্বালানি ব্যবহার করব না যেসব জ্বালানি মাধ্যমে যে ধোঁয়া নির্গত হয় সেই ধোঁয়ার মাধ্যমে COPD হওয়ার আশঙ্কা থাকে।
45% সিওপিডি রোগীর স্লিপ অ্যাপনিয়া থাকে, আর 70% রোগী ভোগেন ঘুমের সমস্যায়। দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের রোগ সিওপিডি একদিনে হয় না। শরীরে বিশুদ্ধ বাতাস, অক্সিজেনের সরবরাহ কমে যাচ্ছে। অক্সিজেনের সরবরাহ কমা মানেই হচ্ছে যেটি রক্তের মাধ্যমে যে অক্সিজেন সরবরাহ হয় শরীরের সমস্ত অঙ্গে, আমরা মস্তিষ্ক বা ব্রেন থেকে শুরু করে, চোখ থেকে শুরু করে, হার্ট থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গে, তার মানে প্রত্যেকটা অঙ্গেই অক্সিজেনের যে স্বাভাবিক মাত্রায় সরবরাহ নিশ্চিত করা দরকার, সেই সরবরাহ নিশ্চিত থাকবে না, যার ফলে প্রত্যেকটা অঙ্গই দুর্বল হবে। এই জন্য বলা হয় সিওপিডির সংজ্ঞায় এক জায়গায় বলা হচ্ছে ইটস নট ডিজিজ অনলি ফর লাং। ফুসফুসের যত্নের কৌশল মানুষের কাছে পৌঁছে দেওয়াটা জরুরি, তাই বিশ্বের 50টি দেশে পালিত হয় সিওপিডি দিবসটি। চলতি বছরেও দিবসটি পালনে প্রতিপাদ্য ইয়োর লাংস ফর লাইফ। তাই আক্রান্ত হলেও দেশেই ভালো চিকিৎসা সম্ভব চিকিৎসকদের মতে, শুধু প্রয়োজন সচেতনতা। সিওপিডি তো হচ্ছে দীর্ঘস্থায়ী রোগ, তো একবার সিওপিডি হলে সেই সিওপিডি রোগকে সারা জীবন চিকিৎসার আওতায় থাকতে হবে। ওষুধ হোক বা বিভিন্ন চিকিৎসা প্রক্রিয়ার মাধ্যমে থাকতে হবে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা নিতে হবে। তো সারা বিশ্বব্যাপী যে আন্তর্জাতিক মানের উন্নত চিকিৎসার ব্যবস্থাপনা সিওপিডি রোগীদের জন্য আছে, সেটা আমরা বাংলাদেশে যথেষ্ট একদম 100% নিশ্চিতভাবেই করা সম্ভব। সিওপিডি রোগ নির্ণয় থেকে শুরু করে সিওপিডি রোগীদের চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা, বিশেষ করে ওষুধ পদ্ধতি আমাদের বিশ্বব্যাপী ব্যবহার করা হচ্ছে, সেটি বাংলাদেশি উৎপাদন হচ্ছে। বাংলাদেশি ওষুধ প্রস্তুত কোম্পানি যারা আছেন তারাই তৈরি করছেন, এবং এমন আপনারা এটা শুনে আরও আনন্দিত হবেন যে কিছু কিছু ঔষধ আমাদের দেশের ওষুধ প্রস্তুতকারী কোম্পানি যারা বানাচ্ছে তারা বিদেশে রপ্তানি হচ্ছে এই সিওপিডি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে। আপনার ফুসফুস আপনার জীবনের জন্য, তো আপনার জীবনকে সুস্থ রাখতে হলে আপনার ফুসফুসকে সুস্থ রাখতে হবে, এবং এই সুস্থ রাখার প্রক্রিয়ায় যেসব জিনিস আপনাদের মানতে হবে সেটি হচ্ছে সুস্থ জীবন যাপন করতে হবে, আপনাদের সুষম খাবার গ্রহণ, পাশাপাশি নির্মল বাতাস গ্রহণ, পাশাপাশি যেসব কারণে সিওপিডি হয় সেই সব কারণগুলো থেকে আপনাদেরকে রেহাই থাকতে হবে বা দূরে থাকতে হবে। Presented by Opson Pharma.